আমার মোহনপুর সাব ডিভিশন ওয়াটার রিসোর্সের যে এস্টিমেটগুলি পাঠানো হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো এমপি ট্যান্ডার হচ্ছে না, সেকশন হচ্ছে না, এগুলি যদি মুখ্যমন্ত্রী মহোদয় দেখেন তাহলে অবশ্যই আমাদের যতগুলি নদী বান্ধব রোড সেটা আমরা রক্ষা করতে পারবো। ঠিক আছে, একদম একটা কথা বলতে দেখুন, প্রধানমন্ত্রী স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সবচেয়ে বড় যে কার্যক্রম কাছে নিয়েছে অমৃত সরোবর নির্মাণ এবং নদী সংস্কার। তো এটা সবার আন্দোলন, প্রত্যেকটা এলাকায় ভ্রমণ করতে চাপলুম নদী শুকিয়ে যাচ্ছে, জলের স্তর নিচে যাচ্ছে। তো এটা শুধুমাত্র সরকারের নয়, সবাইকে তার জন্য কাজ করতে হবে, নদী বাঁচানো, জল সংরক্ষণের জন্য। নিশ্চয়ই সেটা হবে। আপনাদের মাননীয় যিনি দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী ওনার কাছে কথা আমরা পৌঁছ মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার 30। রাজ্য আইনসভা দপ্তরে বর্তমানে কোন কোন পদে কত সংখ্যক শূন্য পদ রয়েছে? উত্তর 1/9/2023 তারিখের তথ্য অনুযায়ী রাজ্য আইনসভা দপ্তরে যে সকল পদে শূন্য পদ রয়েছে তার সংখ্যা 1 ডেপুটি কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 2, ইন্সপেক্টর কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 12, ইন্সপেক্টর ইউই শূন্য পদের সংখ্যা 13, इंस्पेक्टर केवी 4, सुपरवाइजर ऑपरेशनल 54, सुपरवाइजर टेक्निकल 16, वायरलेस ऑपरेटर एएसआई 77, रेडियो टेक्नीशियन एएसआई 39, हेड इंजन फिटर एएसआई 3, इंजन फिटर हेड कांस्टेबल 5, सब इंस्पेक्टर यूपी पुरुष G78, सब इंस्पेक्टर एसपी पुरुष 87, सब इंस्पेक्टर यूजी महिला 74, सब इंस्पेक्टर एजी महिला 6, असिस्टेंट सब इंस्पेक्टर यूजी पुरुष 346, असिस्टेंट सब इंस्पेक्टर यूजी महिला 37, हेड कांस्टेबल एजी पुरुष 275, हेड कांस्टेबल यूजी पुरुष 312, हेड कांस्टेबल एजी महिला 11, हेड कांस्टेबल एजी महिला 31, हेड कांस्टेबल आर्मर 15, नायक पुरुष 75, कांस्टेबल आर्मर 15, सीनियर गेट कांस्टेबल ड्राइवर पुरुष 51, हेड कांस्टेबल ड्राइवर पुरुष 349, कांस्टेबल ड्राइवर महिला 32, कांस्टेबल पुरुष 1781, कांस्टेबल महिला 121, मेडिकल ऑफिसर 12, सुबेदार डीजी ऑल ट्रेड्स 20, लाइफ सुबेदार जीडी ऑल ट्रेड्स 51, हबीबदार जीडी ऑल ट्रेड्स 540, नायक जीडी ऑल ट्रेड्स 258, राइफलमैन 726, एनरोल फॉलोअर 607, अकाउंट ऑफिसर 2, ऑफिस सुपरिटेंडेंट 17, हेड क्लर्क अकाउंटेंट 10, ड्यूटी যে বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে, বিধানসভায় যে তথ্য সারা রাজ্যে প্রায় 7,40,305 জন বেকারের কথা বলছি। যেহেতু সেখানে আমি
টিএসআর বিধানসভা দেওয়া তথ্য 2230 জন টিএসআর খালি আছে শূন্য পদ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিধানসভা দেওয়া তথ্য দুটো ব্যাটালিয়নের জন্য খোলার জন্য সরকারের পক্ষ থেকে যে সরকার সমস্ত দপ্তরে দাবি করা হয়েছে। তো ব্যাটালিয়ন দাবি করার একটা প্রক্রিয়া যে কবে আমাদের মতো বিভাগ কবে আসবে, কিন্তু উক্ত ব্যাটালিয়ন We thank God. Y'all go with me to Luke chapter 24, beginning at verse 13. You heard it in NIV, and so I'm gonna give it to you in the O'Neill paraphrase. It's a good paraphrase, yes. Luke 24, verse 13 says, "Now the same day, two of them left Jerusalem and went to a village called Emmaus, about 7 miles from Jerusalem. They were talking with each other about everything that had gone on. And as they talked and discussed stuff, Tunggu. Jak mo tunggu. Belum sama. Tambah. Tambah ini kenapa bukan? Dia baru agak hari tangga terus tambahnya orang mau ngaku nih sekarang. Terus lagi apa? Hah? Kalau busuk itu kok yang oh kesanti terus buka tamannya tambah sana গত 5 বছরে 24,000 পোস্ট অ্যাভারেজ হয়ে গেছে। মাননীয় যুব মেরেছেন মাননীয় সদস্য নয়া সরকার মহোদয় শ্রীমতী অন্তরা সরকার দেন মহোদয়া। অধ্যক্ষ মহোদয় মাননীয় স্পিকার স্যার, রাজ্যে বর্তমান কটি সুইমিং গনি অন্ধ্র গনি উডিশানি বড় ফাইকিয়া নরুনি লোকাল এমএলএ এবং এমডিসি সহ গনি অন্ধ্র গনি উডিশানি বড় ফাইকিয়া আর উত্তর অন্ধ্রপ্রদেশ নিব মেটা রামারাও বড় ফাইকিয়া গাই আদিবাসী ইউ গনি গুজরাটনি আদিবাসী স্টেট প্রদেশ সানাই মিঠাইল তাই বিদর্ভ এবং ক্রীড়া দপ্তরের কাছে
যদি কোনো প্রপোজাল আসে তাহলে সেটা দেখা হবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে না থাকার কারণ কি? বামুটিয়া এবং কমলাসাগর বিধানসভা এলাকায় পুল নির্মাণ করার প্রস্তাব রাজ্য বিষয়ক ক্রীড়া দপ্তরের নিকট আসেনি। যদি ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট যথাযথ প্রস্তাব আছে তাহলে সুইমিং পুল নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যায়, আর সরকার যদি অনুমোদন দেয় তাহলে সেখানে করা যেতে পারে। সাপ্লিমেন্টারি স্যার। আচ্ছা, এখানে যে তথ্য দেখা হলো যে পশ্চিম জেলায় 300 সুইমিং পুল আছে। তো পশ্চিম জেলায় তো প্রচুর লোকের সমাগম, স্কুল কলেজ অনেক আছে, তো সাঁতার শেখার আগ্রহ অনেকের মধ্যে আছে, কিন্তু প্রয়োজনীয় বিশেষ করে বামুটিয়া বিধানসভা প্রত্যন্ত এলাকাতে বলুন, সে জায়গাতে না থাকার কারণে অনেকেই সাঁতার শিখতে পারেন। তো আমি বলছি যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে জন্য একটা করা হোক, কারণ বামুটিয়া বিধানসভার অন্তর্গত অনেকগুলা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে বা স্কুল আছে অনেকগুলা। তো ওই জায়গাতে যদি খেলো ইন্ডিয়া প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নিকট যদি কোনো প্রস্তাব পাঠানো যায় আমার মনে হয় ভালো হইব, তাহলে একটা আমরা পেতে পারি আর কি। সেক্ষেত্রে যদি মন্ত্রী মহোদয় একটা উদ্যোগ নেন। মাননীয় সদস্য অন্তর আপনি বলুন কোন সাপ্লিমেন্টারি। স্যার, কমলাসাগরস্থিত কচবেশ্বরী মায়ের মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন স্থলটি রাজ্য সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে। সিপাহীজলা জেলা মেলাগড় সুইমিং পুল আছে, কিন্তু কোন বিধানসভায় নেই। এমত অবস্থায় যদি কমলাসাগর বিধানসভার অন্তর্গত লেম্বুতলি গ্রাম পঞ্চায়েতের জুড়া পুকুরে আলোচ্য সুইমিং পুলটি নির্মাণ করা যায় তাহলে ছেলেমেয়েদের শরীর চর্চার সুযোগ সৃষ্টি হবে, এলাকা তথা পঞ্চায়েতের আয়ের ক্ষেত্র তৈরি হবে এবং সার্বিকভাবে কমলাসাগর ধর্মীয় পর্যটন স্থলটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। নমস্কার। স্যার, আমার একটা এখানে মাননীয় মন্ত্রী বলেছেন মেলাঘরে একটা সুইমিং পুল আছে, এটা ঠিক, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্লক থেকে 2 সাইডে 4 সাইডে পাকা করে জাস্ট কয়েকটা ড্রাইভিং এর জন্য সিট দিয়ে দিয়েছে। এটা কোনো অ্যাকচুয়ালি যে ভাবে সুইমিং পুল তৈরি হয় আধুনিক সেই ধরনের না। এটা কাজেই এটা মানে এটাকেই এই জায়গাটাকেই মানে আধুনিক ভাবে করার কোনো পরিকল্পনা ওনার আছে কিনা? মাননীয় স্পিকার স্যার, ইতিমধ্যে আমরা আরো 7খানা সুইমিং পুলের জন্য প্রস্তাব পাঠিয়েছি আমরা কেন্দ্রের কাছে। রানীবাজার জিরানিয়া মহকুমায় RK মহাবিদ্যালয় কমপ্লেক্স কৈলাসহর, DBI কমপ্লেক্স ধর্মনগর, সাব ডিভিশনাল যুব বিষয় ক্রীড়া দপ্তর কমপ্লেক্স অমরপুর, সোনামুড়া থানা সংলগ্ন সোনামুড়া সিপাহীজলাতে, রাম ঠাকুর মন্দির সংলগ্ন বিলোনিয়াতে, খোয়াই বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্স খোয়াই। এই 7খানা আমরা নতুন করে পাঠিয়েছি। একটা বিষয় আমরা সবার জন্য আমি বলছি যে আমাদের এই সুইমিং পুল এটা হাই কস্টলি, এটার যে মেনটেনেন্স, প্রতিনিয়ত জলকে পরিষ্কার করে রাখা, এটা রিফাইন করার জন্য মেশিন লাগানো, আধুনিক একটা সুইমিং পুল প্রায় 10 কোটি টাকা তার মধ্যে ব্যয়বদ্ধ। আর এটাতে যদি সেই পরিমাণ ছাত্রছাত্রীরা না আসে তাহলে এটাকে মেনটেন করে রাখাটাও খুব কঠিন। এর জন্য যেখানে প্রয়োজন এই 7টা জায়গা থেকে ছাত্রদের রেগুলেশন 100-200 করে এসছে, তার জন্য আমরা 7টা প্রপোজাল পাঠিয়েছি। এছাড়াও যদি রাজ্যে কোথায় প্রয়োজন থাকে, সেখানে ছাত্র সংখ্যা থাকে, তাহলে সেটার জন্য আবার নতুন করে আমরা পাঠাতে পারি। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের রাজ্যে সুইমিং এর জাতীয় স্তরের কোনো সফলতা আছে কিনা, যদি থেকে থাকে তার সামান্য ব্যাখ্যা চাইছি। না, এটা সেপারেট কোশ্চেন আনতে পারেন। সুইমিং পুলের আলোচনা হচ্ছে বিধানসভার মধ্যে, কোন এরিয়াতে সুইমিং পুল হবে, এটা তো ঠিক আছে। আগে এবং বর্তমান সরকার যে জায়গায় সুইমিং পুল বানিয়েছে সেটা তো মন্ত্রী উল্লেখ করেছেন, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের এডিসি এলাকাতে সুইমিং পুল তো দূরের কথা, সুইমিং পুল তো বাদই দিলাম। আমি 2018 থেকে আজ অবধি প্রচুর প্রশ্ন এই বিধানসভা দিয়েছি যে আমার এরিয়া, আমার সিমনা বিধানসভা এরিয়াতে একটা স্পোর্টস স্কুল হবে কিনা, আমার বিধানসভা এরিয়াতে একটা, ঠিক আছে স্পোর্টস স্কুল হলো না, আমাকে যদি একটা কোচিং সেন্টারও দেওয়া হয় ফুটবলের, এতটুকু পর্যন্ত আজ অবধি হয়নি। আমরা তো কি করবো, দুর্ভাগ্যের বিষয় যে আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন দিতে তো শেষ। সাপ্লিমেন্টারিতে এটাই বলতে চাইবো যে সুইমিং পুল হোক, এটা আমরা চাই। আমার এডিসি এরিয়ার জনগণরাও সুইমিং পুলের সুযোগটা গ্রহণ করতে পারুক, এই বিষয়ে
বর্তমান সরকার একটু নজর দিক এবং আমার এরিয়াতে আবার সেই কথাই স্পোর্টস স্কুল এবং যে কোনো কোচিং সেন্টার যদি এই খেলার দপ্তর থেকে করা যায় তাহলে খুবই আমাদের সুবিধা হবে আমাদের ত্রিপুরা সেই লোকেরা। মাননীয় অধ্যক্ষ, সুইমিং পুল, এখানে যা আলোচনা চলছে, সুইমিং পুল ইজ নট অনলি ফর টেকিং পার্ট ইন দি কম্পিটিশন অ্যাট ডিফারেন্ট লেভেল। রাজ্যে কিন্তু আমি দেখেছি 12 বছর 15 বছর যারা ছেলে মেয়েরা, মোস্ট অফ দেম তারা সাঁতার জানে না। আমরা যখন ছোটকালে পুকুরে আমরা স্নান করে দিন, আমরা কিন্তু সেই প্রশিক্ষণ প্রাপ্ত সুইমার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটাই জানার ইচ্ছা, এই যে সুইমিং পুল গুলো হচ্ছে, খোয়াই মহকুমায় হবে, তেলিয়ামুড়াই হবে, হাউ দি গভর্নমেন্ট ইজ প্ল্যানিং যে সুইমিং পুলের গুরুত্ব এবং কোন জায়গায় কি করে করা হবে, এই প্ল্যানিংটা কিসের উপর ভিত্তি করে আপনি প্ল্যানিংটা করছেন? আমার একটা সাজেশন থাকবে, why only in মহকুমা স্তর? আমরা যদি প্রতিটি ব্লকের মধ্যে একটা করে সুইমিং পুল খুলতে পারি, what is bad in that? তবে রাজ্যের কি পরিকল্পনা এবং কি বেসিসটা এটা জানতে চাই। থ্যাংক ইউ। নমস্কার মাননীয় স্পিকার স্যার, যেমন পানিসাগর নতুন সুইমিং পুল হয়েছে, সেখানে আমাদের স্পোর্টস স্কুল রয়েছে, স্পোর্টস কলেজ রয়েছে, তো অবভিয়াসলি সেখানে ছাত্রছাত্রীরা থাকে, সেখানে করা হয়েছে। এরকম বাজারঘাটে আমাদের একটা সুইমিং পুল রয়েছে, আরো 2টা সুইমিং পুলের জন্য প্রপোজাল রয়েছে বাজারঘাটে, এর জন্য রয়েছে সেখানে আমাদের ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স, একদম সেখানে কোনো ধরনের ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট করতে গেলে সেখানে চাই। ধর্মনগর ত্রিপুরার বৃহত্তম দ্বিতীয় শহর, যেখানে পপুলেশন ত্রিপুরার যে সেকেন্ড পপুলেশন, এবং সেখানে একটা সুইমিং পুল অলরেডি রয়েছে, যেটা কাঁচা সুইমিং পুল, একদিক পাকা, অনেক বছর ধরে, সেটাকে আমরা নতুন করে করতে চাইছি। সেই কৈলাসহর কলেজ সংলগ্ন একটা সুইমিং পুল রয়েছে দীর্ঘ সময় ধরে, সেটাকে সংস্কার করে নতুন আধুনিক সুইমিং পুল করা হচ্ছে। আমরা এই সুইমিং পুলগুলো নতুন করার যেগুলো প্রপোজাল দিয়েছি, প্রত্যেকটা কোনো না কোনো স্কুল বা কোচিং সেন্টার যেখানে রয়েছে, কারণ সুইমিং পুল করলেই সেখানে লাইটের ভালো ব্যবস্থা, সেখানে কোচ থাকতে হবে, কারণ নিরাপত্তার একটা বিষয় থাকে, বাড়িতে পুকুর থাকে সেটা আলাদা বিষয়, বাড়িতে লোকজন থাকে, একটা সুইমিং পুল যখনই তৈরি হয় তার ব্যারিকেড, সেখানে একটা ডেডিকেটেড সিকিউরিটি, কোচ, এইগুলোর প্রয়োজন হয়। তো যেখানে যেখানে আমাদের কাছে এক্সিস্টিং রয়েছে সেখানেই সেগুলো আমরা করছি। তো এর জন্য আমরা সুইমিং পুলটা সব জায়গায় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সময় আসে, আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে আপনার এখানে ইন্টিগ্রেটেড একটা কোচিং সেন্টার, অলরেডি একটা সেন্টার রয়েছে। আমি যেহেতু এই প্রশ্নটা এখানে ছিল না, আমি উত্তর টানিনি, একটা কোচিং সেন্টার রয়েছে, ওনার একটা রিকোয়েস্ট হয়েছিল সেই কোচিং সেন্টারটা সেখান থেকে উইথড্র না করার জন্য। আমাদের প্ল্যান ছিল সেটা উইথড্র করার, পরবর্তীতে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা সেখানে থাকবে, এবং নতুন পিআইও আমরা দিয়েছি, সেখানে কোচদেরকেও পাঠানো হয়েছে। উনি যে বললেন যে সেখানে নেই, এরকম নয়। এডিসি এলাকায় তো আমরা কুমলুঙে একটা সিনথেটিক প্লেগ্রাউন্ড নতুন ইমিডিয়েট হয়তো 1-1.5 মাসের মধ্যে সেটা শুরু হয়ে যাবে, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এডিসি এরিয়া বা জেনারেল এরিয়া এরকম না, স্পোর্টস সারা রাজ্যে সব জায়গায় ছেলেমেয়েরা যেন সুবিধা পায়, খেলাধুলার সুযোগ পায়, সেই ব্যবস্থা করছে সরকার। মাননীয় সদস্য শ্রী সমলা চাকমা মহোদয়। স্পিকার স্যার, আমার 1 মিনিট কোয়েশ্চন নাম্বার 2020। মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হচ্ছে, এটা কি সত্যি যে শ্রীলঙ্কা থেকে গন্ডাছড়া স্থিত মন্দিরঘাট পর্যন্ত একটি স্টেট হাইওয়ে রোড নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে? উত্তর, শ্রীলঙ্কা থেকে গন্ডাছড়া মন্দিরঘাট পর্যন্ত একটি স্টেট হাইওয়ে রোড নির্মাণ করার পরিকল্পনা আপাতত নেই। দ্বিতীয়ত হচ্ছে, সত্যি হলে কবে নাগাদ নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশা করা যায়? যেহেতু 1 নম্বর প্রশ্নটা উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন উত্তর আসে না। সাপ্লিমেন্টারি স্যার, আমরা সবাই জানি সাবনো একটা বিগত দিনে একটা দুর্গম এলাকা বলে পরিচিত ছিল। বর্তমানে আমাদের রাজ্য সরকার আসার পর সেটাকে কিভাবে বিকাশ করা যায় তার একটা উদ্যোগ সরকারের তরফ থেকে চলছে। তো সেই অনুযায়ী আমরা এটাও জানি সাবনো এলাকা ল্যান্ডলক এরিয়া, যেখান থেকে বের হওয়ার জন্য একমাত্র উপায় আমাদের ন্যাশনাল হাইওয়ে। আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হোক বা আমাদের দোলাই জেলার গন্ডাছড়া মহকুমা থেকে শুরু করে বাকি এলাকাগুলোর সাথে যোগাযোগ করার জন্য, ওইদিকে উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য এলাকার সাথে যোগাযোগ করার জন্য একমাত্র ন্যাশনাল হাইওয়ে। তো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি
আমাদেরকে ল্যান্ডলক অবস্থায় না রেখে যদি বিকল্প রাস্তা নির্মাণের মধ্য দিয়ে অন্যান্য এরিয়াগুলোর সাথে যোগাযোগ করার জন্য আরো বিকল্প তৈরি করা হয়, তাহলে সামনে এলাকাকে উন্নত করার জন্য আরো তার যে গতি আরো বৃদ্ধি পাবে। তার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের, ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মধ্য দিয়ে, আপনার মাধ্যমে অনুরোধ রাখবো যাতে এই বিষয়ে দৃষ্টি দেওয়া হয়। কারণ আমি জানি এই রাস্তার বিষয়ে একটা সার্ভে হয়েছিল এবং এই সার্ভে অনুযায়ী একটা ডিপিআর তৈরির মাধ্যমে প্রপোজাল আসার পর সেটা নাকি স্যাংশন হয়নি। যদি তাই হয় একটু খতিয়ে দেখার জন্য অনুরোধ রাখবো। ধন্যবাদ। বিধায়কের প্রস্তাবটা আমরা দপ্তরকে বলবো দেখার জন্য। আর একটা রাস্তা নতুন খোয়াই হয়ে আমবাসা হয়ে নতুন রাস্তা হচ্ছে, সেটা স্যাংশন হয়ে এসে গেছে ইতিমধ্যে। মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে প্রস্তাব রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সমর্থন করছি স্যার। মাননীয় মন্ত্রী বলেছেন এটা দেখার জন্য। আমার মনে হয় এটা ঠিক সেরকম ভাবে গুরুত্ব দিয়ে বলুন যে না এটা হবে, এরকম একটা কিছু বলুন এক। এবং একই সাথে আমি বলছি সামুনোর সাথে, সামুনো ঠিক না, তার আগে শ্রীলঙ্কা থেকে একটা রাস্তা আগে ন্যাশনাল হাইওয়ে যেটা এখন ইয়েতে গেছে, মিজোরামে গেছে, এটা ডাইভার্ট হয়ে গেছে হচ্ছে এখন। এটা আগে লালডাঙ্গা দিয়ে যাওয়ার কথা ছিল যে 10 দাঁতে, ওটা হয়ে যাওয়ার কারণে অনেকগুলো হ্যামলেট বাদ পড়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করব মাননীয় মন্ত্রীকে, এই দুটো রাস্তা খুবই দরকার সামনের জন্য, গন্ডাছড়ার জন্য, আর ওদিকে এই দরজা এবং লালডাঙ্গা এর জন্য এটা যেন দেখা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পৌঁছাবো। আর অলরেডি একটা রাস্তা আমি ঠিক বলতে পারবো না, এই কয়েকদিন আগে ক্যান্ডর থেকে একটা বিগ রাস্তা যেটা খোয়াই আমবাসা হয়ে যেটা শিলাঝুরি পর্যন্ত যাবে, সেরকম একটা রাস্তা স্যাংশন হয়েছে। আর এই কানেক্টিংটা আমি বুঝেছি শ্রীলঙ্কা থেকে যে রাস্তাটা, সেটা আমি প্রস্তাবে রাখবো। মাননীয় সদস্য এটা সত্যি কি NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে? এটা সত্যি যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি, কারণ ভারতবর্ষের সবগুলো জাতীয় সড়ক কেন্দ্রীয় সড়ক পরিবহন ভূতল পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া PWD দপ্তরের এই সড়কগুলো উন্নতিকরণের বা প্রশস্তকরণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত করে। তাই কোনো রাজ্য সরকারের সঙ্গে ভারপ্রাপ্ত সংস্থা কোনো মৌ স্বাক্ষরিত করার প্রয়োজন হয় না। 2 নম্বর, NSIDCL এর কাজ রাজ্য সরকার কিভাবে তত্ত্বাবধান করছে? 1 নম্বর প্রশ্নের উত্তর সাপেক্ষে এই প্রশ্নের উত্তর আসে না। মাননীয় স্পিকার স্যার, যদি ন্যাশনাল হাইওয়ে কেন্দ্র সরকার যদি নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে রাজ্যে যে এতগুলো রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এবারে কিভাবে নিয়ন্ত্রণ হবে? আমি আপনাকে তুলে ধরছি, গতকাল আমি সাবরুমে গিয়েছি। সাবরুমের যে ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা রাস্তাগুলি, এইগুলি মানে বলতে গেলে মানে আমাদের রাজ্য সরকারের যে রাস্তা তার থেকে অনেক খারাপ অবস্থায় পড়ে আছে। আর রাস্তার ন্যাশনাল হাইওয়ে চারিদিকে 2 সাইডে এমনভাবে দোকানপাট হয়েছে যেটা মানে ন্যাশনাল হাইওয়েকে ব্লক করার মতন হয়ে গেছে। ঠিক তেমনি খোয়াই থেকে যে আগরতলা পর্যন্ত যেগুলি ন্যাশনাল হাইওয়ে এগুলি কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে চারিদিকে 2 পাশে অনেক বাড়িঘর, অনেক দোকানপাট হয়ে গেছে। এবং ইদানিং মোহনপুরে কয়েকটি দুর্ঘটনা ঘটছে মানে মিস্ত্রিকের সাথে। সুতরাং এটা যদি রাজ্য সরকার যদি নিয়ন্ত্রণ না করে এবং কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, তাহলে এই সমস্ত রাস্তার কাজ এবং যে বর্তমানে যে রাস্তার দুপাশে যে বাজারগুলি এবং দোকানগুলি যে গড়ে উঠেছে, এটা আগামী দিন একটা বড় ধরনের একটা সমস্যা হবে এবং দুর্ঘটনা সম্ভাবনা খুবই দেখা দিচ্ছে। মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, এটা বোধ হয় ন্যাশনাল হাইওয়ে আমাদের যতগুলো সবগুলো ন্যাশনাল হাইওয়ে নতুন হয়েছে একটা রাস্তা ছাড়া। এগুলো মেনটেনেন্স 5 বছর যে এজেন্সি কাজটা করেছে সেই এজেন্সি দেখাশোনা করবে। 5 বছর পর সেটা রাজ্য সরকারের অধীনস্থ অটোমেটিকলি শিফট হয়ে আসে। তো উনি যেটা বললেন সেটা আমি নোট করে রাখছি। ন্যাশনাল হাইওয়ে ব্যাপারে আফটার উই গট ইলেক্টেড, আমাদের ইলেকশনের পর ইভেন আমার এলাকা দিয়েও কিছু হাইওয়ের কাজ হয়েছে। তাদের সাথে কথা বলতে
যখন NHIDCL এর কর্তৃপক্ষের কাছে আমরা ফোন করি, তারা আসতে চায়, কিন্তু আমাদের সাথে এদের কি, they don't report to the state level, না আসতে পারে। I have already given a letter to the Ministry of বলতে Ministry of Road Transport and Highways। এখানে আমাদের রাজ্যে আমাদের অলরেডি PWD NH একটা উইং আছে। কোথায় কোথায় তাদের ডিভিশন অফিস আছে? আগরতলা, কুমারঘাট এবং বাইকঘাট। এই তিনটি ডিভিশন অফিসে যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে তাদের হাতে কোনো কাজ নেই এবং আমরা বেতন দিয়ে যাচ্ছি। এই ইন্টার ডিভিশনের মাধ্যমে আমার জানা মতো অনলি 2 ন্যাশনাল হাইওয়েজ এর কিছু কিছু কাজ এরা করেছে। একটা কাজ কোথায় করেছে? আমবাসা থেকে মুনিয়াকান্দি 21.8 কিলোমিটার, চোরাইবাড়ি থেকে কুমারঘাট অ্যারাউন্ড 54 কিলোমিটার। এই রাস্তার কাজ বাদ দিলে PWD NH লিঙ্কটার কোনো কাজ নেই, তারা কর্মহীন হয়ে বসে আছে। আমি জানি না ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল হাইওয়ে কাজ করার 4টা অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, বর্ডার রোড অর্গানাইজেশন এবং রাজ্যের PWD দপ্তর। আমাদের অনেকের কাছে ধারণা হয় যে NHIDCL ইজ দি ফান্ডিং অথরিটি। ইট ইজ নট কারেক্ট। ফান্ডিং অথরিটি হচ্ছে মঠ। যেহেতু আমাদের স্টেট PWD সেই ক্ষমতা আছে কাজ করার, উইং আছে এবং কাজ করলে আমরা টাকাও পাবো। আগে ছিল 9%, এখন যদি মঠের থেকে কাজ নিয়ে, স্যার আমি বলছি, আমি এখন আসছি কেন এটা বলছি, দপ্তরকে এটা জানতে হবে। যদি আমরা ন্যাশনাল হাইওয়ের কাজ নেই তাহলে 6% মনিটরিং, সুপারভিশন এবং এজেন্সি ফি হিসেবে আমরা পাব। ওয়াই PWD দপ্তর, এই দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কেন মঠকে লিখে এই হাইওয়ে তৈরির কাজ হাতে নিচ্ছে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। এটা করলে পর আমরাও জিজ্ঞেস করতে পারতাম জনপ্রতিনিধিরা, আর 6% টাকা এই PWD NH দপ্তর পেয়ে যেত, বেতন ভাতার পক্ষে আমাদের সুবিধা হতো। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট আগামী দিন এই পদক্ষেপ নেওয়া হবে কি? থ্যাংক ইউ। আপনার প্রস্তাবটা আমি যথাযথ জায়গায় পৌঁছাবো। আর এটা আমরাও চাই, আপনি যেটা চাইছেন সেটা আমরাও চাইছি যে রাজ্য সরকার অধীনে কাজটা করলে ভালো হবে, কিন্তু সেটারও কিছু, যেহেতু কেন্দ্রের একটা সংস্থা রয়েছে, তাদের এজেন্সিগুলো রয়েছে, তারাও চায় করতে। আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে, আপনি যেটা বলছিলেন যে কাজটা কি করে হয় বা মনিটরিংটা কারা করে, যেহেতু কেন্দ্রের যেহেতু এজেন্সিগুলো করে, আমাদের স্টেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছে, তারা তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজগুলো করে। কেন বললাম এই কথা? আসাম, মণিপুর, নাগাল্যান্ড ইত্যাদি রাজ্যে মিনিমাম 60% কাজ ওরা নিয়ে করছে। তো আমাদের এখানে এইটুকু কাজের জন্য এত উইং খুলে বসে আছি আমরা। লেট আস টেক এট লিস্ট 40% অফ দি ন্যাশনাল হাইওয়ে ওয়ার্ক। এটা আমার প্রস্তাব থাকবে। না, এটা তো স্যার, মন্ত্রী মহোদয় বলেছেন যে NHIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি। ঠিক, মৌ যেহেতু স্বাক্ষরিত হয়নি, NHIDCL যেভাবে কাজ করে চলছে, যেটা আমার ভেজামারা কয় চমড়ি থেকে খোয়াই যে পোর্শনটা, এটা প্রায় 1 বছর ধরে কাজ অলরেডি স্টপ আছে। কাজ ওরা প্রথম দিকে করেছে ঠিক আছে, কিন্তু এখন এটা আপাতত স্টপ আছে। তাহলে আগের যে NH, যে ছোট্ট 7.5 মিটারের যে NHটা, ওটা দিয়ে আমাদের মন্ত্রী সুধাংশু বাবু এবং যারা তারা সবাই ওই রুটেই আছে, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে এলাকার জনগণরা ওই রোডটা তাড়াতাড়ি মেরামত করার জন্য NHIDCL এর কাছে অনেক প্রার্থনা জানিয়েছে, কিন্তু আজ অবধি কাজটা স্টার্ট হয়নি। শুনেছি লাস্ট মিটিং এ শুনেছি যে কাজটা তাড়াতাড়ি করা হবে, হয়তো কন্ট্রাক্টর চেঞ্জ করা হচ্ছে। আমি বলেছি NHIDCL এর ডাইরেক্টরকে বলেছি তাড়াতাড়ি এই কাজটা করে দেওয়ার জন্য।
সেটাই অনুরোধ আবেদন জানাচ্ছি সাহেবকে ওই বিষয়টা নিয়ে। উনি একই কথা বলবেন, উনি তো ওনার এটা একটু বলে দিই, যেহেতু আমি বলছেন আমরা সুধাংশু, আমি শান্তনু, আমরা তিনজনেই উত্তর এবং ঊনকোটি থেকে আসি। আপনাদের সবার জন্যই সেটা বলছি যে সত্যি আমাদের গর্ব হয়, আমরা একটা সরকার এসে এখানে যে রাস্তাটা 7 ঘন্টা লাগতো 2.5 ঘন্টায় আসি, গতকালকে 2.5 ঘন্টা এসেছি, পরশু দিনও 2.5 ঘন্টায় এসেছি। আর নিশ্চয়ই এই জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, টেন্ডার হয়েছে, টেকনিক্যাল কিছু কিছু জায়গায় ইলেকট্রিসিটি পোল রয়েছে, সেগুলো সরাতে হচ্ছে। এই পার্টটা যেটা কোয়াই সেটা টেন্ডার হয়েছে, শীঘ্রই হয়তো 6-7 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা আজ এই রাস্তাটা হলে 2 ঘন্টায় আগতলা আসবো, এটাই আমাদের সফলতা এবং প্রাপ্তি আমাদের উত্তর এবং ঊনকোটি জেলার মানুষ। মাননীয় সদস্য শ্রী সুবোধদেব বর্মা মহোদয়। আমার স্টার কোশ্চেন নাম্বার 56। মাননীয় স্পিকার স্যার, একটু আমি 2 মিনিট পরে দিচ্ছি, এটা আনসারটা আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সৌদবাবু মানে আনসারটা কারাটা দিচ্ছে আপনাকে, এর ফাঁকে আমরা দিন আপনাকে আপনার আনসার কোশ্চেন আনসার দেবেন, জাস্ট রেডি করে নিন। এর পরিবর্তে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সৌদবাবুটা পেন্ডিং রইল। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Mr. Speaker, sir, start question number 64. 64? 64. No, 64? 64. No, এটাই না। 10% মাননীয় স্পিকার স্যার, আপনি কার উত্তর দিচ্ছেন এখন রিঙ্কু বাবু? এটা হচ্ছে গোপাল চন্দ্র রায় 64। ওনার প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষে কতজন মহিলাদের চাকরি হয়েছে? মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য পুলিশের 10% সংরক্ষণের ভিত্তিতে 22-23 অর্থবর্ষের মোট 137 জন মহিলা টিএসএল এ নিয়োগ করা হয়েছে। 7/8/2018 সনের বিজ্ঞপ্তি মূলে হোম ডিপার্টমেন্টে এর সর্বস্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হয়েছে। 19/12/2018 সনের বিজ্ঞপ্তি মূলে জিএফএনটি ডিপার্টমেন্টের এটিপিএসসি তে গ্রেড 2 পোস্টে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তো 10% চালু হয়েছে। গত 1 বছরে আমি আমার কোশ্চেনটা ছিল স্পেসিফিক 2022 and 23। এখানে শুধু হোম ডিপার্টমেন্টের টিএসআর 137 জন করেছে। মাননীয় মন্ত্রী মহোদয় কি জানাবেন যে প্রায় 64 ডিপার্টমেন্ট আছে, ওখানে কোন ডিপার্টমেন্ট কতজন মহিলাদের চাকরি হয়েছে গত বছর, এবং এটাতে 100% রোস্টার মেনটেন করা হয়েছে? দেখুন, আপনার প্রশ্নটা যেটা এটাই ছিল, আমি পুরো ডিটেলস একটু ক্লিয়ার করি। একটু আপনাদের একটা প্রশ্ন আছে যেটার মধ্যে পুরো ডিটেলস কতগুলো চাকরি হয়েছে মহিলাদের ক্ষেত্রে বা কত কর্মসংস্থান হয়েছে সেটার উত্তর আজকে রয়েছে। আর এটার মধ্যে যেটা বলেছেন আপনি মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর 22-23 অর্থ বছরে আপনি লিখেছেন, এই জন্য 22-23 অর্থ বছরের কথাই বলছি আমরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাইলে 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে আর কোথাও তাইলে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় না? আমি তো বিভিন্ন দপ্তরে কোথায় কোথায় মহিলাদের সেটা আসবে, সেটা যখন প্রশ্ন আসবে। রতনবাবু ইন্টারভিউটা প্লিজ প্লিজ প্লিজ, বেকাররা না খেয়ে মরছে, প্লিজ মহিলাদের বেটি বাঁচাও, বেটি মারো, বেটি পড়াশোনা ছাড়ো। এখন আপনাকে যেটা বলছি, বিভিন্ন দপ্তরে আর কোন কোন দপ্তরে কতজন মহিলাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লাস্ট 2022 এবং 23 এবং 100% রোস্টার মানা হয়েছিল? স্যার আমি একসাথে উত্তর দিয়ে দিই মাননীয় মন্ত্রী। স্যার সম্ভবত এটা 2022-এর 28 সেপ্টেম্বর
ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সেদিন আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, একটা বিশাল প্রোগ্রাম হয়েছিল। এই স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ঘোষণা করা হয়েছিল একটা জমায়েত থেকে, ফ্রম দিস ডে এই রাজ্যে সমস্ত সরকারি নিয়োগে 33% মহিলাদের জন্য রিজার্ভ ঘোষিত হবে। যদিও মাননীয় সদস্য প্রশ্ন করেছেন 10% হওয়ার কথা 33%, এবং এটা এই বিগত 2018-এর এই শাসক দলের যে বিভিন্ন প্রচারপত্রে লেখা আছে 33% মহিলাদের জন্য কাজের সংরক্ষণ করা হয়েছে। তো এখন আমি তো চাইছি স্যার, এটা কি 10% না 33%? আমি কত হলো এটা আমি জিজ্ঞেস করছি না, এটা কি 33% না 10%? এটা আসলে কি হয়েছে 33%? আমি বললাম তো আপনাদের প্রশ্নটা এরকম এসেছে 10% শুধুমাত্র হোম ডিপার্টমেন্টে। এটা আমরা যেটা উত্তরটা আমি তাই শুধু হোম ডিপার্টমেন্টে টিএসআর এর নিয়োগটাই বললাম, বাকিগুলো যেহেতু প্রশ্ন এখানে ছিল না তার জন্য আমরা বলিনি। 33% যেটাতে রয়েছে সেই সংখ্যাটা আমরা বলবো, আপনার প্রশ্নটা আসেনি তার জন্য বলি। আমার তো রিলেটেড প্রশ্ন, আমি জিজ্ঞেস করছি সরকারকে, স্যার মাননীয় সরকারকে, যে সরকারের পলিসি কি 33% না 10%? ঠিক আছে, প্রশ্ন যাই হোক, তো 33% কিনা, এবং যদি হয়ে থাকে তার জন্য কোনো ক্যাবিনেট ডিসিশন হয়েছে কিনা, এবং বিধানসভাতে এরকম কোন রুলস ফ্রেম হয়েছে কিনা। 33% ক্যাবিনেট হয়েছে, এটা উনার যে প্রশ্নটা ছিল সেটা হোম ডিপার্টমেন্টে। ঠিক আছে, বুঝছি আমি, প্রশ্নটা এরকম, এটাও মিসগাইড করছে স্যার। স্যার প্রশ্নটা কি? না, প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষে কতজন মহিলা চাকরি হয়েছে? এটা হোম ডিপার্টমেন্ট ছিল না স্যার, এবং উত্তর হলো ডিপার্টমেন্টকে এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার। ইট ইজ নট দ্য আনসার অফ দি হোম ডিপার্টমেন্ট, ইট ইজ দ্য আনসার অফ দি এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার। তাহলে 10% কোথায় নেই? না, 10% তো কোথায় নেই, শুধু হোম ছাড়া 10% কোথায় নেই? কেন হোমকে বলছেন? ইউ আর টু আনসার ফর দি এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার, নট টু দি হোম ডিপার্টমেন্ট। মাননীয় অধ্যক্ষ মহোদয় বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয় 2018 10% গভর্নমেন্ট অফ ত্রিপুরা ক্যাবিনেট এটা পাস করেছে। তারপরে প্রধান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি 33% বলে গেছে গতবার। উনি বলেছেন যে 33% ক্যাবিনেট ডিসিশন হয়েছে। তাহলে গত বছর কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা চাকরি পেয়েছে সেটাই তো আমরা চাইছি। কোশ্চেন তো এভাবে আনেননি গোপালবাবু। আরে স্যার একটা কথা বলি, আমি এখানে বলেছি এই সংরক্ষণ চালু হওয়ার পর 2022 এবং 23 সালে কতজন মহিলাদের কত ভাষের মহিলাদের চাকরি হয়েছে, কতজন? মাননীয় মন্ত্রী তো উত্তর দিয়েই দিলেন যে শুধু আরক্ষা দপ্তরে। আরে শুধু আরক্ষা দপ্তর দিয়ে তো হবে না, সর্বাঙ্গে কত, ওষুধ দিবেন কত? ঠিক আছে, বাকি ডিপার্টমেন্ট উনি তো বাকি ডিপার্টমেন্ট বলতে হবে। ঠিক আছে। আচ্ছা মাননীয় মন্ত্রী টিঙ্কু বাবু, মাননীয় মন্ত্রী টিঙ্কু বাবু, সুবোধ বাবু শুরুতে একটা কোশ্চেন ছিল। মাননীয় একটু রাখুন টিঙ্কু বাবু, জাস্ট ওয়েট। আমাদের প্রশ্নটা হলো 10% মহিলাদের সংরক্ষণ চালু হওয়ার পর 22-23 কতজন চাকরি হয়েছে, উত্তরটা উনি দিয়েছে। আমরা পরবর্তী সময় 33% করেছি। 33% জন্য পৃথক প্রশ্ন করলে উত্তর দেবে? আরে না, উনি যা বলেছে। হ্যাঁ, মহোদয় এটা সংশোধন মানে এটা সংশোধন করে বলা উচিত ছিল 10% নয়, ইট ইজ 33%। প্রশ্ন মন্ত্রী কেন দেবেন? এত বড় দিকগুলো, এত বড় দিকগুলো কেন 10% কত কোশ্চেন এলাউ করেছে, যেগুলো করেছে এত বিজ্ঞগুলো আর কি অদ্ভুত। কিন্তু কোশ্চেন ঠিক আছে, আরে প্রশ্নগুলো প্লিজ না। টিঙ্কু বাবু,
মাঝে মাঝে স্যার চাণক্য কিন্তু ব্যর্থ হয়, চাণক্য ব্যর্থ হয়, মাননীয় মন্ত্রী জানা উচিত। ঠিক আছে, বিরোধী দলে দেখেছি গোপাল বাবু উনি কি করেছেন। প্রশ্নটা হলো 10% চালু করার পর আজ অব্দি কতজন মহিলা, কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা চাকরি হয়েছে, এটার জন্য প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কিন্তু সবগুলি দপ্তরে 33% আমরা দিচ্ছি। কোন কোন দপ্তরে কত? হাউ ক্যান হি ক্যান সে? ওকে, রতন বাবু প্লিজ। রতন বাবু, 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড। আফটার 1912-2018 গোপাল বাবু এই পর্যন্ত আপনারা কত? জিতেন বাবু দাঁড়িয়েছে। গোপাল বাবু আপনাদের তো 10% হয়েছে। আপনাদের সহযোগী গোপাল বাবু আপনাদের সহযোগী মানুষ দাঁড়িয়েছে, বলতে দেন স্যার। সিনিয়র মন্ত্রীরা আছেন স্যার। 33% যে রিজার্ভেশন হয়েছে, এই যে সরকারের যে অর্ডার গ্যাজেট নোটিফিকেশন, এটা একটু স্যার লেওয়া হবে কি স্যার? একটু সেপারেট হবে এখনই না, তবে 33% আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি। আপনি বললে নিশ্চয়ই দিয়ে দেবো, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, প্লিজ 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 গোপাল বাবু প্লিজ। ওকে, আচ্ছা, আমরা চেষ্টা করবো আজকে দিতাম। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 56 চরিলাম বিধানসভায় স্যার দেবে তো? আরে গোপাল বাবু, জিতেন বাবু বুঝে গেছে তো? গোপাল বাবু, জিতেন বাবু বুঝে গেছে তো? জিতেন বাবু তো বুঝেছে, আমাদেরও বুঝতে হবে। আমার বক্তব্য হলো গ্যাজেট নোটিফিকেশন যদি না হয়, বললে তো তাহলে অভিজ্ঞ ব্যর্থ চাণক্য বললেন যে রতনবাবু তো বললেন আজকে দিয়ে দেবেন। কংগ্রেস সিপিএম এর মধ্যে একজন বুঝলেই চলে, আমি আলাদা করে বোঝানোর দরকার নেই। আরে এখন এটা আর পৃথক করে বোঝানোর দরকার নেই, পরে বিতর্ক। রতনবাবু তো বললেন, গোপাল বাবু বিকেলে দিয়ে দেবেন। এদিক থেকে বেশি দিন হয়নি, বেশি দিন হয়নি। গোপাল বাবু সবার চেষ্টা করবেন না প্লিজ। প্লিজ এক সেকেন্ড স্যার, আমার বক্তব্য হলো মাননীয় মন্ত্রীকে জানাবেন যে বিভিন্ন দপ্তর নিয়ে গত বছর কতজন মহিলার চাকরি সেপারেট কোশ্চেন করুন না, লে করতে বলুন না। লে তো নোটিফিকেশন করবে মাননীয় টিঙ্কু বাবু। আরে গোপাল বাবু, আরে গোপাল বাবু, সুবোধ বাবু নিয়ে সুবোধ বাবু নতুন এসে সময় চলে যাচ্ছে তো। সুবোধ বাবুর কোশ্চেন, সময় চলে যাচ্ছে। গোপাল প্লিজ প্লিজ, গোপাল বাবু প্লিজ, ইউ আর সিনিয়র প্লিজ। স্পিকার স্যার, বলুন প্লিজ। সুবোধ কোশ্চেন আনসার। মাননীয় স্পিকার স্যার, সুবোধ বাবু ওনার কোয়েশ্চেন হলো চরিলাম বিধানসভায় গভীর নলকূপের স্থাপনের পরিকল্পনা আছে কিনা? উত্তর হ্যাঁ আছে। চরিলাম বিধানসভায় 9টি গভীর নলকূপ বসানোর পরিকল্পনা দপ্তর ইতিমধ্যে নিয়েছে, তার মধ্যে 2টি ডিপওয়েল অলরেডি বসানো হয়ে গেছে। চরিলাম বিধানসভা এলাকায় 182 হেক্টর জায়গায় কৃষিকাজের সেচের ব্যবস্থা হবে এই নলকূপগুলো যখন কমপ্লিট হয়ে যাবে। সাপ্লিমেন্টারি স্পিকার স্যার, চরিলাম বিধানসভা চরিলাম ব্লকের অন্তর্গত 9টা এডিসি ভিলেজ রয়েছে। এই 9টা এডিসি ভিতরে কোনো এডিসি ভিলেজে মানে জলসেচের ব্যবস্থা নাই। তবে আমি আশা রাখবো অন্তত 2-3টা এডিসি ভিলেজের হোক, তবে একটা জলসেচের ব্যবস্থা করা হোক। দুটা এডিসি এলাকায় হচ্ছে, টিটি এডিসি এলাকায় 2টো হচ্ছে, বাকি 7টা জেনারেল এলাকায়। 2টি এডিসি বলে, কারণ চরিলাম কনস্টিটিউন্সির যে এডিসি এরিয়া রয়েছে সেটা তো পেডিল্যান্ড, কৃষকরা কৃষিকাজের উপর নির্ভরশীল। বাকি যদি দপ্তরের কাছে আরো প্রপোজাল আসে নিশ্চয়ই সেটাও বিবেচনা করা হবে। একটা হচ্ছে বিক্রম দেববর্মার এরিয়াতে, ওই এরিয়া হচ্ছে, আরেকটা রমণী দেববর্মা ওই এরিয়াতে হচ্ছে। দুটা টিটিএডিসি এলাকাতে দুটো অলরেডি বসানো। কোন ডিসিতে মাননীয় মন্ত্রী মহোদয়, এটা কোন ডিসিতে পড়ে? আপনার চরিলাম বিধানসভার মধ্যেই পড়ছে। দুটো বিসি, হ্যাঁ বিসি হচ্ছে, একটা হচ্ছে ভিলেজ কমিটি বিসি, 1 মিনিট,
Chailikala একটা Chailikala is not under my constituency. Chailikala is belong to Bishalgarh constituency. ঠিক আছে, এডিসির ভিতরে আছে তো। না না, আমার আরেকটা হচ্ছে in my Soilan constituency there is no water irrigation. যদি আরো প্রপোজাল আসে নিশ্চয়ই সেটা বিবেচনা। আপনারা কোনো পরিকল্পনা আছে থাকলে আপনারা ওই সোইলান কনস্টিটিউয়েন্সির 9টি এডিসির ভিতরে থাকলে আপনারা বলুন, এটাই আমি প্রশ্ন করছি। যদি দপ্তরের কাছে প্রপোজাল পাঠান নিশ্চয়ই বিবেচনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted, start question 244. মাননীয় স্পিকার স্যার, অনিমেষ বাবুর প্রশ্নটা হচ্ছে, গত 2টি অর্থ বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট স্থাপন করা হয়েছে কিনা? গত 2টি অর্থ বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট উত্তর দপ্তর বা জলসম্পদ বিভাগ থেকে স্থাপন করা হয়নি। সাপ্লিমেন্টারি স্যার, আমি জানতাম যে সেখানে আগামী 1 বছরেও কোন স্লুইস গেট নাও হতে পারে। গত বিধানসভায় আমি এটা নিয়ে আলোচনা করেছি। ত্রিপুরা রাজ্যের গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নিচে চলে যাচ্ছে। আই হ্যাভ সিন এই দপ্তরের একটা ইন্টেনশন থাকে ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা করা যায় কিনা। মাই পয়েন্ট ইজ, যেখানে আমার বিধানসভা এলাকায়, আমি সেখানকার কথাই বলবো, সমরু ছড়া, চাম্পা ছড়া, আর অনেক কয়েকটি ছড়া আছে, থ্রু আউট দি ইয়ার সেখানে জলের ব্যবস্থা আছে, স্ট্রিমের ব্যবস্থা আছে, জল যাচ্ছে। এইখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলকে ক্ষতি না করে যদি স্লুইস গেটের ব্যবস্থা করা যেত, অনেক কৃষিযোগ্য জমি সেখানে আমরা ধান চাষ করতে পারতাম। এনইপি হাউস, আমি জানি না আমরা কতজন বাজার থেকে চাল কিনে খাই, 30 টাকা থেকে 50 টাকা দামের মধ্যে প্রতি কেজি করে আমাদের চাল কিনতে হচ্ছে। এবং আরো বেশি করে যদি ধান চাষ করা যেত ত্রিপুরায়, প্রবেবলি বাজারে আরো বেশি করে চালের আমদানি হতো, তাতে দি প্রাইস অলসো উড হ্যাভ কাম ডাউন। সেই লক্ষ্যে আমি সরকারের কাছে জানতে চাইব যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যেখানে যেখানে ওয়াটার স্ট্রিম রয়েছে সেখানে স্লুইস গেট স্থাপন করে কৃষিযোগ্য জমিতে জলসেচের ব্যবস্থা করা হবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো, গত 5 বছরে, যদি মন্ত্রী মহোদয়ের জানা থাকে, উনি তো ভারপ্রাপ্তের রূপেই উনি উত্তর দেবেন আমি জানি, বাট স্টিল ইউ প্লিজ ট্রাই দ্যাট কোন স্লুইস গেট আপনারা নির্মাণ করেছেন কিনা ইন দি লাস্ট 2-3 ইয়ার্স, এবং কত টাকা খরচ হয়েছে এটা করতে গিয়ে। একটা তো হলো আপনার তুলাশিকর ব্লকে সুইচ গেট তো নির্মাণ হয়নি, কিন্তু গত 2 বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন করে কোন সুইচ গেট না বসালেও কিন্তু খোয়াই তুলাশিকর আরডি ব্লকের আগামী 5 বছরে মাইনর ইরিগেশন স্কিমে, এমআই স্কিমে তৈরি করার জন্য সার্ভের কাজ শেষ হয়েছে, সেখানে ডিপিআর তৈরি হয়েছে। 5টা মাইনর ইরিগেশন এমআই স্কিমে নতুন প্ল্যান্ট বসানো হবে, সেই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে। তুলাশিকর ব্লকে 5টা নতুন করে করা হবে এমআই স্কিমে, সেখানে ইরিগেশনের ব্যবস্থা করা হবে।
সুইচ গেটের এখন কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যেহেতু আমরা সুইচ গেটের কথা বলছি, ডু ইউ হ্যাভ দি ইনফরমেশন ত্রিপুরায় কয়টি সুইচ গেট আছে এবং তার মধ্যে কয়টা সচল কয়টা অচল আছে আপনি বলতে পারবেন? প্লিজ টেল মি। না না, এটা কি এখন তো বলা যাবে না, এটা ঠিক আছে। কোশ্চেন আমার শেষ। প্লিজ কোশ্চেন আসছে। না না, আপনি কোশ্চেন আওয়ার, আপনাকে আমি সুযোগ দেবো গোপাল বাবু, কিন্তু আফটার ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার দেয়ার আর সাম পলিসি আছে তো কিছু, একটু বলতে দিন আমাকে। মাননীয় সদস্যগণ, প্রশ্ন তো পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের অনুরোধ করছি, প্লিজ। উঠেছে সর্বজ্ঞানী আমাদের একজন মন্ত্রী বলেছেন যে 33% না বলবো না স্যার, গ্যাজেট নোটিফিকেশন আমরা করতে পারবো কিনা? না না স্যার, হয়ে যান। ওকে, কিন্তু 33% ইম্পর্টেন্ট। না না না, দৃষ্টি আকর্ষণ করছি যে প্রথম বিধানসভায়, আমার মনে হচ্ছে প্রথম বিধানসভায় এইটার প্রশ্নপত্র যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট। রিমেম্বার, অনারেবল চিফ ভারপ্রাপ্ত মন্ত্রী উনি কথা দিয়েছিলেন যে সিবিএসই কর্তৃপক্ষকে জানানো হবে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে কক বরক যেন লেখা হয়। বাট এইবার আমার কাছে যা তথ্য আছে, আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 2024 10:30 থেকে 1:30 পর্যন্ত কক বরক বিষয়ের পরীক্ষা সিবিএসই তে হবে। সিবিএসই বলেছে রোমান স্ক্রিপ্টে লেখা চলবে না, বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। আমার প্রশ্ন হলো, অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা যে স্ক্রিপ্টকে নিয়ে একটা কমিটি হবে, উনি কমিটিও গঠন করেছেন, কমিটির কি রিপোর্ট হয়েছে তাও জানলাম না। অ্যানাদার পয়েন্ট ইজ, একটা আরটিআই দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি যে সিবিএসই তে কক বরককে নিয়ে রাজ্য সরকারের কোন পলিসি বা অর্ডার আছে কিনা। এইখানে আরটিআইটা করা হলো 19 তারিখ 9/2023, মানে কয়েক মাস আগে। এইখানে গভর্নমেন্ট উত্তর দিয়েছে, there is no government order regarding the framing of CBSE Cockburg language question paper in Bengali script. এইটাই যদি সত্য হয় তাহলে কি করে ডাইরেক্টর অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ শিক্ষা ভবন আগরতলা থেকে 13 তারিখ অক্টোবর 2022 এটা চিঠি করে সিবিএসই কে লিখেছে যে CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. গভর্নমেন্টের যেখানে কোনো পলিসি নেই সেখানে কি করে ডাইরেক্টর মহোদয় সিবিএসই কে চিঠি লিখে জানাতে পারে যে বেঙ্গলি স্ক্রিপ্টেই হোক? এবং যারা বলছেন, এখানে আমি শুনেছি, আমরা যখন ডিবেটটা করি তখন বলছে যে সিবিএসই কর্তৃপক্ষের বাই স্ক্রিপ্টে হবে না, ট্রাই স্ক্রিপ্টে হবে না, তাদের একটা স্ক্রিপ্টেই চায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিএসই ক্লিয়ারলি বলেছে যে সংস্কৃতে যারা লিখবে তারা বাংলায় লিখতে পারবে, তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে,
সংস্কৃতের জন্য যদি 3টা স্ক্রিপ্টে লেখা যায়, ককবরকের ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, পালির ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি 1 নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী 3 জন হয়ে গেছেন বিধানসভায়, 3 জন দায়িত্ব দেখবেন, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 3 জন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি, আমি বলছি স্যার যে 1973-তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে? রেগুলেশনের 18(2) সেখানে বলেছে স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস while answering a question paper in Sanskrit shall be either in Bengali or English or Devanagari। আমাদের এখানেও বলেছে। 18(3) নম্বরে বলেছে লুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন, রোমানে তারা লিখবে। স্ক্রিপ্ট ফর পালি, রোমান ও বেঙ্গলি, এখানেও আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন ককবরকের জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রোমান এবং বাংলায় লেখা এই ব্যবস্থাটুকু হলো না? 5,000 স্টুডেন্টস উইল বি রাইটিং দি এক্সাম অন 15th of February। এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write ককবরক ইন বেঙ্গলি। তার বাংলাতেই এরা পড়াশোনা করে নাই, এদের লাইফটা কি হবে? এই আলোচনাটাই কারণে আনলাম। 15 তারিখ ফেব্রুয়ারি, এখনো দেরি আছে। Let the directorate or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ ঠিক আছে এবং রোমান এটা সম্ভবত সেকেন্ড সেশনে এমপি তিনি সবাইকে যে কোনো একটা স্ক্রিপ্টে স্পষ্টভাবে বলো এখানে কবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসুক। আজকে 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 এটা কি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজে দেখেছি ফাইলটা। সেকেন্ড আওয়ারে বা কালকে ইচ্ছা করলে আমি দেখাতে পারবো কি করসপন্ডেন্স করেছে। আমার এতদিনের আগের কথা মনে নেই, একটা কথা পরিষ্কার মনে আছে, সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে আমরা দুটো হরফ পারমিশন দেব না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দেখে দেব লেটার ফ্রম দি সিবিএসই, দেখে দেব। আশা করি সেকেন্ড আওয়ারে পারবো বলছে। তাহলে না, প্রশ্নটা হলো এইখানে গভর্নমেন্টের ইচ্ছা না, এটা আলাদা কথা।
রোমান হরফ হবে না হবে আমি জানি না, এটা পলিসি ম্যাটার। কিন্তু ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো হরফ আমরা পারমিশন দেব না। আমি দেখে দেবো, কাগজটা দেখলে আমরা বলতে পারবেন। আর বাকিটা মুখ্যমন্ত্রী যখন বলেছেন উনি বলবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি এই কথা বলে দিয়েছে দুটো হরফ হবে না। এটা আমি দেখেছি, মিটিয়ে দেখেছি। না স্যার, যেটা আমি বলতে চেষ্টা করছি, আপনার দপ্তর, নট ইউর দপ্তর, এডুকেশন দপ্তরের ডাইরেক্টরের থেকে যে চিঠিটা গেল, it is clearly stating, and I am sorry to tell in the house, আপনার সিগনেচারও এখানে আছে, রতন লাল নাথ, মিনিস্টার ল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নর থেকে। এই ফাইলটা, এই চিঠিটা যে গেল ডাইরেক্টর ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে, এটি কিন্তু আপনার অনুমতি নিয়েই পাঠিয়েছে তারা। এবং এখানে ক্লিয়ারলি বলেছে, hence I would inform you that sample question papers, oblique question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. এটা তো পলিসি ডিসিশন, এখন তো হরফ তো ফাইনাল হয়নি। হাউ ক্যান আই সে? আরে ভাই, পলিসি ডিসিশন কি? পলিসি কি রোমান হয়েছে? রোমান হয়নি। এখন কি রাজ্যে রোমান হরফ আছে? কেউ ইউজ করে? আমি কি বলতে পারি রোমান হরফ চালছে? পলিসিটা অন্য জিনিস, কিন্তু সিবিএসই বলেছে দুটো হরফে দেব না। আই উইল টেল ইউ, সিবিএসই যদি এটা বলেও থাকে, why can't we send them the letter? যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলো সিবিএসই তে পরিণত হলো, সিবিএসই has agreed যে যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখুক, যারা রোমানে লিখবে তারা ইংলিশে, যারা লিখবে তারা লিখবে। till 2025, if CBSE can agree for বিদ্যাজ্যোতি স্কুল, এই ককবরক সাবজেক্টের উপর কেন হবে না? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। অন্য জিনিস, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এবং এরা কি করবে? এদের কথা বাদ দিয়ে দিন, লেট দি গভর্নমেন্ট রাইট দেম আ লেটার। ওই লেটার আমরা চাই, দেন উইল সি। ওই লেটারটা চাই আমরা। So, sir, please tell whether that letter will be sent or not. আমি তো বললাম, আমি না দেখে, ফাইল না দেখে আমি একটা কথা বলে দেব। শিক্ষা দপ্তরের জন্য যাকে দায়িত্ব দেওয়া হোক, এখানে মুখ্যমন্ত্রী নেই। পলিসি ম্যাটার যেটা আমরা বলছেন, আমি দেখিয়ে দেবো যে সিবিএসই কি বলেছে। আর অন্য জিনিস বলতে হলে মুখ্যমন্ত্রী সত্যি কথা যেটা এটা বলতে হবে। আমি একটা বলেছি, নো, এটা হতে পারে আজকে যাও না না। আরে ভাই, বহুদিন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আপনি তখন জানুয়ারি চলছে। তাহলে না না না, কমিটমেন্ট করতে পারবে না। তাহলে কি এটা বললেই কমিটমেন্ট হবে? নট দ্যাট। না, মুখ্যমন্ত্রী না আসলে এই 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আসবে না কে বললো? খালি থাকলে খালি থাকবে না, শেষ হয়ে যাবে। নিতে পারবেন না, আমরাই বলবো এখানে, আমরাই দেখাবো, দেখি দেবো। দেখাবে তো বলছি, ওয়েট, জাস্ট ওয়েট, জিতেন বাবু ওয়েট করুন। স্যার, এখানে মাননীয় অপোজিশন লিডার পরিষ্কার ভাবে কতগুলো যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ অপশন তারা সিবিএসই করে, উনি তো তাই তো বললেন এখানে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেন ককবরকের বেলায় এটা স্পেসিফিক একটা হবে? সেটা বলবেন। আর এই হাউসেই বলেছেন চিফ মিনিস্টার তখন যে এখানে যেভাবে ছেলে মেয়েরা বাংলা এবং রোমান দুটোই লেখেন, দ্যাট ইজ অন। অর্থাৎ এই পলিসি চেঞ্জ হয়নি। তিনি এখন আবার বলছেন নতুন পলিসির কথা। না না, সেটা বলছে সিবিএসই। কোন ধরনের সিবিএসই কথা বলেছি, আর পলিসি হয়নি তো। পলিসি হয়েছে, সিবিএসই কথা বলছি, বারবারই তো বলছি। রোমান হরফের ব্যাপারে পলিসি হয়েছে। ত্রিপুরা স্টেটে এই আপনার তো করেননি না, তাই তো ঠিক। আরে আমাদের বাংলা এবং রোমান লিখত, আপনারা বলছেন হ্যাঁ এটাই চলছে। আমরা টেক আপ করেছিলাম,
টেকআপের পরে সিবিএসই উত্তর দিয়েছে দুটো মিসগাইড করবেন না। আমাদের সময় দুটো স্ক্রিপ্টে লেখা হতো, যার ইচ্ছা যেরকম স্ক্রিপ্ট। না 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 দিচ্ছেন, একটু কাগজ দেখাবেন, দেখাবেন। আপনি তো মন্ত্রী ছিলেন, দেখান। ঠিক আছে, আপনি কালকে আমি যেটা বলছি দেখাবো, আপনি দেখেন। কেন এসব বলছেন? ওকে ওকে, ঠিক আছে। বাবু যেটা বলেছেন আপনি যেটা বলছেন, কেন বলছেন আমাদের সময় এটা বলেছেন? দেখা দিন একটা দেখান একটা গভর্নমেন্ট। ঠিক আছে, ইউনিভার্সিটি এন্ড কলেজ, ঠিক আছে, প্লিজ বিজনেস অ্যাডভাইসরি কমিটি রিপোর্ট উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্য এবং সভার পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইসরি কমিটির তৃতীয় রিপোর্ট পেশ, বিবেচনা গ্রহণ করা। ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসরি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, সেই রিপোর্টটি এখন সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনের 8ই জানুয়ারি সোমবার 2024 তারিখ থেকে 11ই জানুয়ারি বৃহস্পতিবার 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত রিপোর্টটি সভায় বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করছি। এখন এই রিপোর্টটি হাউসের বিবেচনার এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ধরে বলে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 4টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের মৃত্যুতে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন গত 28 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 11:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 98 বছর। জীবনাবসানকালে তিনি 3 কন্যা রেখে গেছেন। প্রয়াত কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন 1925 সালের 7 আগস্ট তামিলনাড়ুর কুম্ভকোণমে জন্মগ্রহণ করেন। বাবা MK সম্ভাশিবম ও মাতা পার্বতী থাঙ্গামলের কৃতি সন্তান ছিলেন প্রয়াত MS স্বামীনাথন। গ্রামের বিদ্যালয় শিক্ষা শেষ করে তিনি কৃষি বিজ্ঞানে আগ্রহী ওঠেন। তিনি স্নাতক স্তরে 2টি ডিগ্রি অর্জন করেন। 1949 সালে নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট IARI থেকে সাইটোজেনেটিক্স নিয়ে স্নাতকোত্তর করেন। এরপর ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। 1954 সালে পোস্ট ডক্টরেট হন উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে। 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত IARI এর ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন। 1972 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন। এছাড়া কেন্দ্রীয় কৃষি ও সেচ মন্ত্রকের প্রিন্সিপাল সচিব ও কেন্দ্রীয় যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদ সহ বিভিন্ন পদে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। 1982 থেকে 1988 সাল পর্যন্ত ফিলিপাইন্সের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ছিলেন স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক তথা কৃষি বিজ্ঞানী হিসাবে খ্যাত ডক্টর MS স্বামীনাথন ভারতের বহু যুগে প্রথাগত কৃষিকাজের পদ্ধতিতে ব্যাপক প্রযুক্তিগত সংস্কারের সূচনা করেন এবং দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলেন। কৃষিক্ষেত্রে ডক্টর স্বামীনাথনের যুগান্তকারী কর্মপ্রচেষ্টা কোটি কোটি দেশবাসীর জীবনে বিশেষ পরিবর্তন এনে দিয়েছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। ভারতীয় কৃষিতে নজিরবিহীন অবদানের জন্য MS স্বামীনাথন দেশ বিদেশে বহু পুরস্কার সম্মানে ভূষিত হন। 1967 সালে পদ্মশ্রী, 1971 সালে রামন ম্যাগসাইসাই, 1972 সালে পদ্মভূষণ, 1987 সালে বিশ্ব খাদ্য পুরস্কার এবং 1989 সালে পদ্মবিভূষণ ছাড়াও বহু সম্মানে ভূষিত হন। স্বামীনাথন 2007
থেকে 2013 পর্যন্ত রাজ্যসভায় মনোনীত সদস্য ছিলেন। ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এম.এস. স্বামীনাথনের প্রয়াণে এই সভা ভারাক্রান্ত হৃদয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের সহায়তা জ্ঞাপন করছেন। স্মৃতিচারণ হজাগিরি নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী নৃত্যগুরু মৈত্ররাম রিয়াংয়ের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজাগিরি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী মৈত্ররাম রিয়াং বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর গত 2 অক্টোবর 2023 তারিখে সোমবার সকালে পূর্ব কাঠালিয়া এডিসি বিরোধীস্থিত দশমী রিয়াং পাড়ায় তার নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 80 বছর। জীবনাবসানকালে তিনি 2 ছেলে 5 মেয়ে সহ বহু আত্মীয় পরিজন গৌরবমুক্ত করে গেছেন। 1943 সালে 1 ফেব্রুয়ারি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়ায় মৈত্ররাম রিয়াং জন্মগ্রহণ করেন। রাজ্যের লোক শিল্পী মৈত্ররাম রিয়াং অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। পার্বত্য ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কারণে তৎকালীন সময় বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেকটা বেশি হওয়ার কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। রিয়াং সম্প্রদায়ের মধ্যে বেড়ে ওঠা মৈত্ররাম রিয়াং শৈশবকাল থেকে সঙ্গীত এবং নৃত্যের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তিনি হজাগিরি নৃত্য ও ব্রু সম্প্রদায়ের জনপ্রিয় লোকগানের একজন দক্ষ শিল্পী হয়ে উঠেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি রাজ্যের রিয়াং জনজাতি গোষ্ঠীর জনপ্রিয় নৃত্য এবং খ্রিস্টীয় সংস্কৃতির প্রতীক হজাগিরি নৃত্যের প্রভাবপ্রতিম শিল্পী ও নৃত্যগুরু হিসাবে শুধু রাজ্যে নয় দেশ বিদেশে ওনার শিল্পকলা প্রদর্শন করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। ত্রিপুরা জনজাতি সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং হজাগিরি নৃত্যকে বিশ্ব মাঝে তুলে ধরার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য লোকশিল্পী মৈত্ররাম রিয়াংকে 2021 সালে ভারত সরকার দেশের 4র্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। জীবদ্দশায় তিনি রাজ্যের ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যের প্রচার ও প্রসারে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। ত্রিপুরার লোকনৃত্য ও সঙ্গীতে অবদানের জন্য শিল্পী মৈত্ররাম রিয়াং 1986 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজাগিরি নৃত্যের প্রভাবপ্রতিম শিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী মৈত্ররাম রিয়াংয়ের প্রয়াণে এই সভা গভীর শোক ব্যক্ত করছে এবং ওনার শোকসন্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ ত্রিপুরা বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভা সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস দীর্ঘ রোগ ভোগের পরে 30 অক্টোবর 2023 সোমবার দুপুরে ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 1 পুত্র ও 1 কন্যা সহ অসংখ্য গুণভক্তদের। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 76 বছর। প্রয়াত সুনীল চন্দ্র দাস 1947 সালে 27 নভেম্বর ঊনকোটি জেলার রতিয়াবাড়িতে গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে এনএসইউআই এর সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র জীবন শেষ করার পর জাতীয় কংগ্রেস দলের কাজ করতে শুরু করেন। 1978 সালে তিনি কুমারঘাট ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক হন এবং 1988 সালে ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। ত্রিপুরায় কংগ্রেস টিইউডিএফ জোট শাসনে 1988 সালে সুনীল চন্দ্র দাস ফটিকরা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করেন। পরবর্তীতে শ্রী সমীর রঞ্জন বর্মন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে পঞ্চায়েত ও সমাজ শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওনার মন্ত্রিত্বকালে এলাকার স্বার্থে ওনার অবদানের স্মৃতিগুলি আজও জীবন্ত গোটা ফটিকরা তথা কুমারঘাট মহকুমায়। এর মাঝে উল্লেখযোগ্য হল 1991 সালে ফটিকরায় আম্বেদকর কলেজ স্থাপন। এছাড়াও এলাকায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন। 1918 সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি দলে যোগ দিয়েছিলেন। পরে তিনি আবার ফিরে যান তার পুরনো দল কংগ্রেসে। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেস দলের নেতা। প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে এই সভা গভীর শোকাহত। একই সঙ্গে এই সভা প্রয়াত মন্ত্রী শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা সহ সমবেদনা জ্ঞাপন করছেন। ভারতীয় লোকসঙ্গীত শিল্পী থাঙ্গা ডারলাংয়ের মৃত্যুতে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে কিংবদন্তি শিল্পী রাসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডারলাং দীর্ঘ রোগ ভোগের পরে গত 3 ডিসেম্বর 2023 তারিখ রবিবার বেলা 3টা নাগাদ কৈলাসহরের মুরুইবাড়ি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 103 বছর। জীবনাবসানকালে 4 ছেলে ও 4 মেয়ে রেখে গেছেন। প্রয়াত 1920 সালে 20 জুলাই
কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন জনজাতি অধ্যুষিত দেওরাছড়া এডিসি ভিলেজের মুরইবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। উনি 17 বছর বয়সে ওনার শ্বশুরের কাছ থেকে রসেম বাদ্যযন্ত্র তৈরি ও বাজনা শেখা শুরু করেন। গোটা এশিয়া মহাদেশে সম্ভবত থাঙ্গা গার্লুং একমাত্র ব্যক্তি ছিলেন যিনি রসেম বাদ্যযন্ত্র তৈরি করতে বাজাতে পারতেন। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে জনজাতি কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী 2014 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন, যা শিল্পীদের অনুসরণের জন্য দেওয়া সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। 2015 সালে তিনি একাডেমি ফেলোশিপ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2016 সালে রাজ্য স্তরে বয়োশ্রেষ্ঠ সম্মান পান। 2019 সালে কেন্দ্রীয় সরকার অসামরিক সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দেশের বাইরে বাংলাদেশ ও জাপান সহ বিভিন্ন রাজ্যের রসম বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করে প্রচুর যশ ও সম্মান লাভ করেন। রাজ্যের জনজাতিদের চিরাচরিত সংস্কৃতির বিকাশে থাঙ্গা গার্লং ছিলেন একজন নিরলস সাংস্কৃতিক ব্যক্তিত্ব। লোক সংস্কৃতিতে থাঙ্গা গার্লং এর গৌরব উজ্জ্বল অবদান ত্রিপুরাবাসী সর্বোপরি সমগ্র দেশ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভারতীয় লোকসঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী রসম বাদক পদ্মশ্রী থাঙ্গা গার্লং এর প্রয়াণে এই সভা ভারাক্রান্ত হৃদয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন, হজাগিরি নৃত্যের প্রবাদ প্রতিম শিল্পী ও নৃত্যগুরু মৈত্ররাম রিয়াং, বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস এবং ভারতের লোক সঙ্গীত শিল্পী থাঙ্গা গার্লং এর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য মাননীয় সদস্যগণকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনব্রত পালন করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। নীরবতা শুরু। ओम शांति, ओम शांति, ओम शांति। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 2টি অভিনন্দন বার্তার বিশেষ উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। অভিনন্দন বার্তার কপিগুলি সঙ্গে দিয়ে দেওয়া হলো মাননীয় সদস্যদের কাছে। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, আমি সম্মানিত সভায় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে ভারতবর্ষে একটি অসাধারণ সাফল্যের পরিপ্রেক্ষিতে একটি অভিনন্দন বার্তা পাঠ করছি, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ঈশ্বর দীপ্তমান বিজ্ঞানীদের দৃষ্টান্তমূলক সাফল্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। ভারতের চন্দ্রযান 3 এর চন্দ্রপৃষ্ঠের সফল মসৃণভাবে অবতরণ এবং এই অভিযানের সফল কর্ম সম্পাদনের জন্য আমরা এই হাউস থেকে ঈশ্বর বৈজ্ঞানিক সহ চন্দ্রাভিযান 3 সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। গত 14 জুলাই 2023 তারিখে
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-3 যাত্রা শুরু হয়েছিল। মহাকাশে দীর্ঘ 1 মাস 9 দিনের যাত্রা শেষে গত 23 আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা 4 ইসরোর নিখুঁত পরিকল্পনা পরিচালনা অনুযায়ী ভারতের মহাকাশ যান চন্দ্রযান-3 চাঁদের বুকে অবতরণ তথা সফট ল্যান্ডিং এর প্রথম লক্ষ্য সফল অর্জন করেছে, যা ভারতকে বিশ্বের এলিট স্পেস ক্লাবে জায়গা করে দিল। এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতবর্ষের গৌরব অর্জন করল এবং পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে ভারতবর্ষই বিশ্বের প্রথম একমাত্র দেশ হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। অবতরণের নির্ধারিত মুহূর্তটি সফলভাবে পার হয় কিনা তার জন্য কোটি কোটি ভারতবাসী অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন। চন্দ্রযান-3 এর সফল সফট ল্যান্ডিং এর ঐতিহাসিক মুহূর্তটি ভারতবাসীর পাশাপাশি বিশ্ববাসীও টেলিভিশনের পর্দায় চাক্ষুষ করেছেন। চন্দ্রযান-3 এর সাফল্যের পরিপ্রেক্ষিতে আজ দীপ্ত কণ্ঠে ভারতবাসী হিসাবে আমরা বলতেই পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শ্রেষ্ঠ হওয়ার পথ আর বেশি দূরে নেই। ঈশ্বর বিজ্ঞানীদের প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নিরন্তর উৎসাহ অনুপ্রেরণাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে ঈশ্বর বৈজ্ঞানিক অভিমত ব্যক্ত করেছেন। চন্দ্রযান-3 বৈজ্ঞানিক উৎকর্ষের নিরলস সাধনার একটি প্রকৃত প্রমাণ এবং ভারতের মহাকাশ গবেষণা প্রচেষ্টার একটি অদম্য চেতনার প্রতীক। চন্দ্রযান-3 সফল অবতরণ এবং এর পরবর্তী মিশন কার্যগুণাবলীগুলিও বর্তমান বিশ্বমঞ্চে ভারতকে সক্ষমতা প্রদর্শন করছে। এটি কেবল আমাদের দেশের বৈজ্ঞানিকদের দক্ষতা প্রদর্শন করেনি, পাশাপাশি একটি শীর্ষস্থানীয় মহাকাশ অভিযান হিসাবে ভারতবর্ষের মহাকাশ গবেষণার অবস্থানকে উন্নতি করেছে। ঈশ্বর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার অক্লান্ত পরিশ্রম অধ্যবসায় অসাধারণ প্রতিভার জন্য এই হাউস থেকে ওনাদের প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। ওনাদের জ্ঞানের নিরলস সাধনা এবং শ্রেষ্ঠত্ব আমাদের সকলের জন্য অনুপ্রেরণা যোগায়। ঈশ্বরের মহাকাশ গবেষণায় এবং চন্দ্রযান-3 সাফল্যের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকা ত্রিপুরার সন্তান তথা বৈজ্ঞানিকদের কৃতিত্বপূর্ণ অবদান এই সভা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। ঈশ্বরের কৃতিত্বে ভারতবাসী হিসাবে আমরা সকলে গৌরবান্বিত। চন্দ্রযান-3 অসামান্য ও নিখুঁতভাবে পরিকল্পিত লক্ষ্য পূরণের সাফল্যের পরিপ্রেক্ষিতে এই হাউস থেকে বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি আগামী দিনে মহাকাশ গবেষণায় আমাদের মহান জাতির জন্য একটি উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, এখন আমি G20 গ্লোবাল সামিটের সাফল্যের পরিপ্রেক্ষিতে একটি অভিনন্দন বার্তা উল্লেখ করছি। গত 9 এবং 10 সেপ্টেম্বর 2023 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী শ্রীযুক্ত সুব্রমণিয়াম জয়শঙ্কর মহাশয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এর পাশাপাশি G20 গ্লোবাল সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিগণকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এই সম্মেলনকে সর্বাত্মক সফল করার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রশংসনীয়। ভারতবর্ষের এই প্রথম G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে G20 গ্লোবাল সামিট এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমের আড়ম্বরপূর্ণ মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির সভাপতিত্বে অনুষ্ঠিত G20 গ্লোবাল সামিটে বিশ্ব নেতৃবৃন্দ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং স্থিতিশীলতাকে উন্নতি করতে এবার একত্রিত হয়েছিলেন। এই সম্মেলনে বিশ্ব নেতাদের ঐক্যমতের ভিত্তিতে নেওয়া ঘোষণাপত্র ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সম্মেলনের উল্লেখযোগ্য একটি দিক। এই সম্মেলনে ভারতবর্ষের আন্তরিক প্রচেষ্টায় ঐক্যমতের ভিত্তিতে কাঙ্ক্ষিতভাবে আফ্রিকান ইউনিয়নকে G20 স্থায়ী সদস্যপদ দেওয়া হয়েছে। আফ্রিকান ইউনিয়নের সদস্য 55টি দেশ। এর ফলে অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রগুলি তাদের সমস্যা তুলে ধরে সমস্যাগুলো থেকে উত্তরণের পথ খুঁজে পাবে। এই সম্মেলন থেকে ঐক্যমতের ভিত্তিতে যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখযোগ্য বিষয় ছিল ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব সহ ইউরোপীয় ও আরব দেশগুলির মধ্যে রেলপথ ও জলপথে নেটওয়ার্ক সম্প্রসারণ করার বিষয়টিও স্থান পেয়েছে। এছাড়া কার্বন নির্গমন সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে বিশ্বজনীন জৈব জ্বালানি সংক্রান্ত সহযোগিতার বিষয়টিও
ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণাকে বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে আস্থার অভাব দেখা যাচ্ছে তার মোকাবিলা করতে G20 সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার বৃদ্ধির প্রস্তাবও রয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 গ্লোবাল সামিটের সভাপতি শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর নির্দেশনায় শীর্ষ সম্মেলনে শুধুমাত্র বহুপাক্ষিকতা এবং কূটনীতির নীতির প্রতি ভারতের প্রতিশ্রুতি প্রদর্শন করেননি, বরং একজন দায়িত্বশীল বিশ্ব নেতা হিসাবে আমাদের দেশের ভূমিকাকেও পুনর্ব্যক্ত করেছেন। এই সম্মেলনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নিষ্ঠা, দূরদর্শিতা, অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা আমরা এই হাউস থেকে করছি। এই শীর্ষ সম্মেলন থেকে উদ্ভূত ইতিবাচক ফলাফল এবং সহযোগিতামূলক প্রচেষ্টার সাক্ষী হতে পেরে সকলেই গর্বিত, যা নিঃসন্দেহে বিশ্ব মঞ্চে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশে অবিরত বিকাশ এবং সমৃদ্ধি প্রত্যক্ষ করার জন্য উন্মুখ। ভারত যেন বর্তমানে বিশ্ব মঞ্চে দীপ্তোজ্জ্বল হয়ে উঠতে পারে এবং আরো সমৃদ্ধ ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে, আমরা সকলেই আশা ব্যক্ত করছি। সবশেষে আমি ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে G20 গ্লোবাল সামিটের অসামান্য সাফল্যের জন্য কেন্দ্রীয় সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি এবং বিদেশ মন্ত্রী শ্রীযুক্ত সুব্রমণ্যম জয়শঙ্করজি মহাশয়ের দক্ষতা, দূরদর্শিতা, বিচক্ষণতাকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র স্যার, একটি কথা, আমরা একমত ভারতবর্ষ ভারতাবাদ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ। এখানে ইসরো যে চন্দ্রতে আমাদের উপগ্রহ হয়েছে, ইসরো কখন স্থাপিত হয়েছে এই শব্দটা থাকলে ভালো। ইসরো তো আজকের না, ইসরো হিস্ট্রি ওকে এখানে সংযুক্ত করার জন্য আবেদন করার প্রস্তাব আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কংগ্রেচুলেটরি মোশনস এর উপর আমারও একটা প্রস্তাব রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতিক্রমে আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 98 রোমান 1 অনুচ্ছেদ মূলে এই হাউসে একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করছি। আমার অভিনন্দন সূচক প্রস্তাব, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সম্মানিত সভার সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার এই অভিনন্দন বার্তাটি উল্লেখ করছি। এই সভার সকলে অবহিত আছেন যে গত 20 সেপ্টেম্বর 2023 ইংরেজি তারিখে লোকসভায় এবং পরদিন অর্থাৎ 21 সেপ্টেম্বর 2023 ইংরেজি তারিখে রাজ্যসভায় দেশের আইন প্রণয়নকারী সাংবিধানিক প্রতিষ্ঠান তথা সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের শক্তিশালী প্রতিনিধিত্ব ও ক্ষমতায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতীয় সংবিধানের 128তম সংশোধনীর মাধ্যমে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি কার্যত সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদের উভয় কক্ষে নারী সংরক্ষণ বিলটির সফলভাবে প্রবর্তন ও পাশ করার ক্ষেত্রে সংসদের সম্মানিত সাংসদগণকে এই হাউস থেকে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি সংসদে পাশ হওয়ার ফলে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে 33% অর্থাৎ 2/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর পাশাপাশি এটাও অনস্বীকার্য যে এই বিলটি সংসদে পুনরায় উত্থাপন ও পাশ করানোর জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর আন্তরিক তথা ঐকান্তিক প্রচেষ্টা ছিল এবং এই জন্য আমরা এই হাউস থেকে ওনাকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিলটি আমাদের দেশের লিঙ্গ সমতা এবং ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে একটি বিশেষ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজনৈতিক অঙ্গনে মহিলাদের অংশগ্রহণের প্রচার এবং দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি অর্থাৎ সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে এই নারী সংরক্ষণ বিলটি অনুমোদনের মাধ্যমে মহিলাদের আওয়াজ শোনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হল। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি দ্বারা আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির পথ নিশ্চিতভাবে প্রশস্ত হবে। এর পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানে
বৈচিত্র্যময় গণতন্ত্রের অবদান রাখবে বলে দেশের নারী সমাজ সহ সকলেই আজ উপলব্ধি করতে পারছেন। এটি এমন একটি দেশ গঠনের পদক্ষেপ যেখানে লিঙ্গ নির্বিশেষে প্রতিটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সমান সুযোগ থাকছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "For we, women are not only deities of household fire, but the flame of the soul itself." স্বামী বিবেকানন্দ বিখ্যাত দার্শনিক, তিনি বলেছিলেন, "It is impossible to think about the welfare of the world unless the condition of women is improved. It is impossible for a bird to fly on only one wing." আমরা জানি নারীদের ক্ষমতায়নের প্রশ্নে তাদের স্বনির্ভর হওয়া একান্ত জরুরি। তাই মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রকল্প এই দেশে ইতিমধ্যেই চালু করেছেন। এর মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া অত্যন্ত উল্লেখযোগ্য। এখন মাটি থেকে আকাশ সর্বত্র মহিলাদের উপস্থিতি সদর্পে। আরক্ষা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীতে মহিলা, যুদ্ধ বিমান চালক মহিলা, এমনকি চন্দ্রযান থেকে শুরু করে সূর্যযান পাঠানোর ক্ষেত্রেও ভারতীয় মহিলা বৈজ্ঞানিকদের অবদান ক্রমশই বিকশিত হচ্ছে। তাই দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রেও মহিলারা আর পিছিয়ে থাকবেন না, সেটাই স্বাভাবিক। সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটিকে আমরা ভারতীয় নারীদের মাথায় নতুন মুকুট হিসাবে আজ দেখতে পাচ্ছি। এই মহিলা বিল কার্যত কোনো সাধারণ আইন নয়, এটি নতুন ভারতের নতুন প্রতিশ্রুতির ঘোষণা। তাই তো আজ আমরা সগর্বে বলতে পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। অমৃতকালের মধ্যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি ভারতের উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত থাকবে। নতুন করে জনগণনা এবং সংসদ ও রাজ্য বিধানসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলাদের সংরক্ষিত আসনগুলি চিহ্নিত হবে। আমরা জানি যে ভারতীয় নারী সমাজের তরফ থেকে দীর্ঘদিন ধরে ক্রমাগত দাবির পরেও দীর্ঘ প্রায় 27 বছর ধরে মহিলা সংরক্ষণ বিলটি সংসদে পাশ হয়নি। নারী সমাজের প্রতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল। দেশ গড়ার লক্ষ্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের উপযুক্ত ভূমিকা এবং দায়িত্ব এই বিল। মাননীয় এই অভিনন্দন সূচক প্রস্তাবটি পবিত্র বিধানসভার মাননীয় সদস্য গ্রহণ করে সংসদের উভয় কক্ষের সাংসদগণের নিকট প্রেরণ করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। স্যার, আপনি এই হাউসে এরকম যে কংগ্রেচুলেটরি কোন রেজলিউশন যদি আনতে হয়, এটা কনভেনশন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডারদের নিয়ে একটা কনসেনসাসে যেতে হয়, বা বিএসসিতে আলোচনা করে এরকম, যেমন প্রথম
দুটো আপনি এনেছেন। না 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 নেক্সট কি বলেন? মাননীয় চিফ হুইপ যেটা প্রস্তাব এনেছেন অত্যন্ত সুন্দর, কিন্তু বক্তব্য হল আমাদের যেটা এডিশন করতে চাই বা সংযোজন করতে চাই সেটা হলো এই মহিলাদের সংরক্ষণ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্বপ্ন আমি এবং পঞ্চায়েত লেভেলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এখন 50% এই রিজার্ভেশন আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদীজি যেটা এই পার্লামেন্ট বৈতন্ত পার্লামেন্টে পাশ করিয়েছে সেটার মধ্যে একটা কন্ডিশন, কারণ হলো আগে সেন্সাস হবে, তারপরে এটা 2029-এ ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু আমার বক্তব্য হলো একটা অ্যাপ্রিসিয়েটেবল একটা ইস্যু হলে নিশ্চয়ই আমরা সমর্থন করতে হবে, কিন্তু ওই আগের যেটা রাজীব গান্ধীর মহিলা রিজার্ভেশন 33% এখন 50% হয়েছে পঞ্চায়েতে এবং এতে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন। ওই জিনিসটা উল্লেখ করে এটা আনলে, কারণ পার্লামেন্টে লোকসভায় আগে কিন্তু পাশ হয়েছিল ইউপিএ সরকার, ঠিক আছে বলে রাজ্যসভায় পাশ হয়নি, তাই হয়নি। অত্যন্ত সুন্দর প্রস্তাব, কিন্তু স্যার বিগিনিং না দিয়ে ফিনিশিং করা যায়। ঠিক আছে ওকে। সুতরাং আমার মনে হয় মাননীয় চিফ হুইপ যেটা এনেছে ওই প্রথম দিকে ওটা সংযোজন করে আনুন। ঠিক আছে আমরা ওকে, ঠিক আছে স্যার। প্লিজ ফার্স্ট ওভারে বলেছিল মাননীয় সিপিএম দলের পরিষদীয় দলনেতা যে 33% রিজার্ভেশন গেজেট নোটিফিকেশন, whereas the Tripura state policy for empowerment of women, yes, 33% already 28 জুন 2022 গেজেট নোটিফিকেশন বলছে ওটাতে the notification of dated 19 December 18 prescribing 10% reservation police force for women at all levels in respect to direct recruitment is hereby repealed. আমি লে করে দিও, আপনি আপনার দপ্তরকে দিয়ে সার্কুলেট করুন। ঠিক আছে, করিয়ে দেবেন। আরে প্লিজ প্লিজ প্লিজ, আপনি বলছেন গেজেট নোটিফিকেশন। না তা ঠিক আছে, what was the announcement? কি That there is 1% reservation in all
posts. All departments. প্রথম প্যারাটা শুনলে আপনি বুঝবেন। The Tripura State Policy for Empowerment of Women 2022 has been formulated to lay down a comprehensive framework for empowerment of women in the state. To achieve this goal, it has been decided by the government for providing 33% horizontal reservation in all state government jobs in future vacancies. Are you happy now? আরে ভাই লাগে এটা রিজার্ভেশন গেজেট নোটিফিকেশন ইজ দেয়ার এবং যতগুলি আটকে দিয়ে করুন না এটা আপনি সবগুলি আমাদের এটা লেখ ওকে রেফারেন্স পিরিয়ড স্যার এখন আমি রেফারেন্স পিরিয়ড প্লিজ মাননীয় সদস্য নিকট থেকে 3টি রেফারেন্স নোটিশ পেয়েছি। সেই নোটিশ গুলো পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় অধ্যক্ষ মহোদয় অনুসারে সভায় উত্থাপন দিয়েছি। প্রথমে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় 5টার মধ্যে শেষ করতে হবে। আপনি ইনকমপ্লিট থাকা উচিত নয় স্যার। রতনবাবু বলেছে সুন্দরভাবে গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে, কিন্তু ফ্যাক্টস রিমেইন। আমরা চেয়েছিলাম যে মহিলা রিজার্ভেশন, উনি যে ক্যাবিনেট ডিসিশন এবং গ্যাজেট নোটিফিকেশন হয়েছে সুন্দর কথা। আমরা কি চেয়েছিলাম গত বছর কোন কোন ডিপার্টমেন্টে কতজন আমরা করেননি, আপনি এটা স্যার তা করেননি সাপ্লিমেন্টারি তো স্যার, এটা রিলেটেড না। রিলেটেড তো অনেক কিছু পছন্দ না, এইভাবে মন্ত্রী আপনাকে অনুরোধ করছি বি নিউট্রাল। আমি কোথায় নিউট্রাল ভাঙলাম? আমি নিউট্রাল ভাঙলাম কোথায়? আচ্ছা গোপাল বাবু, আপনার মতো সিনিয়র থেকে আরো অনেকে আছেন, আপনি অবসর সময় জিজ্ঞেস করবেন যে আমি নিউট্রাল। আরে কোন গোলে কর্মী জবাব মারে না, গোলে কর্মী জবাব মারে না। What is the main reason of today's release and what's the specialty of today? We all know what has happened in the past